শুরু করছি আধুনিক জ্যোতিষের অপর একটি ক্লাস। আমাদের বিচার্য বিষয় ম্যারেজ বা ম্যারেড লাইফে গ্রহদের প্রভাব এবং তার ফলে কিভাবে গ্রহরা আমাদের জীবনকে, বিশেষত বিবাহিত জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে। আমি শান্তনু শাস্ত্রী, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের সঙ্গে আপনাদের নিজস্ব জ্যোতিষগুরু। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে ওঠা মোবাইল নাম্বারে 9804883324 এবং আমার নিজস্ব ইমেল অ্যাড্রেস shantanusastri@gmail.com অথবা আমার ওয়েবসাইট www.astroriva.com এ যোগাযোগ করতে পারবেন। আমাদের আজকের আলোচ্য বিষয় বিবাহিত জীবন। বিবাহিত জীবনের সংক্রান্ত বা বিবাহ সংক্রান্ত আমরা একটি হরোস্কোপ বিচার করব এবং এর থেকে এখানে আমরা যে বিষয়গুলি বিচার করব, প্রথমটি হলো বিবাহের বয়স এবং তারপরে আমরা বিচার করব বিবাহিত জীবন, দম্পতির প্রকৃতি। আমাদের সঙ্গে যে ছকটি রয়েছে, জন্মছকটি, এটি রামবাবুর ছক। রামবাবু আসল নাম নয়, জাতকের জন্ম তারিখ আপনারা যেমন দেখতে পাচ্ছেন 4/1/1990 এবং জন্ম সময় 8টা PM, রাত 8টা। জন্মস্থান বোলপুর। যেমন দেখতে পাচ্ছি আমরা, জাতকের লগ্ন হলো কর্কট এবং রাশি মীন। কর্কট লগ্ন 9 নম্বর অর্থাৎ বুধের নক্ষত্রে অশ্লেষা। লগ্নে অবস্থিত কেতু 9 নম্বর নক্ষত্রে। জাতকের পঞ্চমে পঞ্চমপতি মঙ্গল সক্ষেত্রী 18 নম্বর নক্ষত্রে। রবি শনি উভয়ই ষষ্ঠে 20 নম্বর নক্ষত্রে। সপ্তমভাবে রাহু 23 নম্বর নক্ষত্রে, বুধ বক্রী 21 নম্বর এবং শুক্র বক্রী শ্রবণা বা 22 নম্বর নক্ষত্রে। মীন রাশিতে নবমে চন্দ্র 27 নম্বর নক্ষত্রে এবং দ্বাদশে মিথুনে বৃহস্পতি বক্রী 6 নম্বর অর্থাৎ রাহুর নক্ষত্রে। আমাদের সামনে গোচর ফল রয়েছে, এছাড়াও নবাংশ কুণ্ডলী, ভাবচলিত চক্র এবং চন্দ্রকুণ্ডলী রয়েছে। বর্তমান দশাগুলি রয়েছে। আজকের দিনটি হলো, অর্থাৎ যে দিনে আমরা বিচার করছি, এই দিনটি হলো 6ই অক্টোবর 2016। আজকের গোচর আমাদের সামনে উপস্থিত। এই পরিস্থিতিতে আমরা বিচারগুলি করছি। প্রথম আমরা বিচার করব জাতকের বিবাহের বয়স। জাতকের বিবাহের বয়স বিচার করারও আগে আমরা সব কিছুতে সাফল্যের মূল চাবিকাঠি অর্থাৎ লগ্ন, তারও বিচার করব। জাতকের লগ্ন হলো কর্কট, যেমন আমরা দেখতে পাচ্ছি জাতকের কর্কট লগ্ন। লগ্নের ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি 29 ডিগ্রি এবং লগ্নের সঙ্গেই প্রায় যুক্ত হয়ে অবস্থান করেছে কেতু 24 ডিগ্রিতে, মাত্র 5 ডিগ্রির তফাৎ। এই পরিস্থিতিতে লগ্ন কিন্তু কেতুর দ্বারা বিশেষভাবে প্রভাবিত। এর সঙ্গে লগ্নের দৃষ্টিকারক গ্রহ যারা রয়েছে তারা হলো রাহু, বুধ এবং শুক্র। লগ্নপতি চন্দ্র বৃহস্পতির ক্ষেত্রে, চন্দ্রের উপর কোনো গ্রহের দৃষ্টি নেই। চন্দ্র বুধের নক্ষত্রে, বুধ বক্রী। রবির নক্ষত্রস্থিত, রবি ষষ্ঠভাবে এবং রবির সঙ্গে শনি যুক্ত, অর্থাৎ বুধ যে গ্রহের নক্ষত্রে অবস্থিত সেই গ্রহটিও যথেষ্ট পীড়িত। চন্দ্র যে গ্রহের নক্ষত্রে অবস্থিত, লগ্ন যে গ্রহের নক্ষত্রে অবস্থিত, তারা সকলেই পীড়িত। ফলে জাতকের এই লগ্ন অধিপতি নবমে অবস্থান করা সত্ত্বেও জাতকের লগ্নটিকে কিন্তু খুব স্ট্রং বা শক্তিশালী বলা যাচ্ছে না। অতঃপর জাতকের লগ্নে কেতু থাকার জন্য জাতক কিন্তু যথেষ্ট
অলস প্রকৃতির মানসিকভাবে এবং শারীরিকভাবে। কোনো বিষয়ের ভালো মন্দ চিন্তা করে মন্দটাকেই আপন করে নেবার বিশেষ ক্ষমতা এই জাতকের মধ্যে আমরা দেখতে পাব। অনেক চিন্তা করার পরে সঠিকের পরিবর্তে ভুল সিদ্ধান্তে আসার প্রবণতা জাতকের মধ্যে দেখা যাবে। এর কারণ মূলত দুটি। প্রথমত চন্দ্রের পঞ্চমভাবে কেতুর অবস্থান, লগ্নে কেতুর অবস্থান, বুধ, রাহু এবং শুক্র দ্বারা পীড়িত এবং বক্রী। জাতকের মনের মধ্যে লগ্নে কেতুর অবস্থানের জন্য কিছু সন্দেহ ব্যাপারটাও উপস্থিত হবে। এই যে লগ্নের মধ্যে ট্র্যাডিশনাল মেন্টালিটি বা কোনো একটা সামাজিক মানসিকতা সৃষ্টির কারক গ্রহ বৃহস্পতি এবং শনি, এরাও কিন্তু সরাসরিভাবে লগ্নের উপরে কোনো প্রভাব বিস্তার করেনি। ফলে জাতকের লগ্নকে কিন্তু আমরা বিবাহিত জীবনের পক্ষে অনুকূল বলতে পারছি না। এইবার আমরা বিচার করব সপ্তম ভাব। সপ্তম ভাবের অধিপতি গ্রহটি হলো শনি। সে 20 নম্বর নক্ষত্রে জাতকের লগ্ন সাপেক্ষে ষষ্ঠে অবস্থান করেছে এবং লগ্নপতি সাপেক্ষে তার অবস্থান দশমে, অর্থাৎ চন্দ্রের দশমে শনি অবস্থান করেছে। চন্দ্র 27 নম্বর নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে এবং শনি 20 নম্বর অর্থাৎ শুক্রের নক্ষত্রে। ফলে জাতকের লগ্নপতি এবং সপ্তম ভাবাধিপতির মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে, এছাড়াও আরেকটা জিনিস মনে রাখতে হবে, উভয়ই কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করেছে। তো এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটি জাতকের সপ্তম ভাবের পক্ষে কিছুটা বলবত্তা সৃষ্টি করেছে। এইবার আসি আমরা সপ্তমপতির অবস্থানে। সপ্তমপতি অবস্থান হলো ষষ্ঠ ভাবে, লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে, শত্রু ক্ষেত্রে, বৃহস্পতি দ্বারা দৃষ্ট, রবির সঙ্গে যুক্ত, বৃহস্পতি বক্রী এবং রাহুর নক্ষত্রস্থিত দ্বাদশ ভাবে অবস্থিত। সপ্তমপতি যে গ্রহের নক্ষত্রে অবস্থিত সেই গ্রহটি নিজেও বক্রী, 22 নম্বর অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে অবস্থিত, রাহু দ্বারা বিশেষভাবে পীড়িত। এর ফলে সপ্তম ভাবপতি কিন্তু জাতকের যথেষ্টই দুর্বল। সুতরাং বিবাহিত জীবনের পক্ষে, বিবাহিত জীবনে সংঘটিত যে কোনো ঘটনার পক্ষে কিন্তু সপ্তম ভাবটি দুর্বল হচ্ছে। সপ্তম ভাবে অবস্থানকারী গ্রহ, প্রথম হলো সপ্তম ভাবে অবস্থানকারী গ্রহ রাহু। সপ্তম ভাবের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। সপ্তম ভাবে অবস্থিত গ্রহ বুধ, এই লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং দ্বাদশপতি, অর্থাৎ কোনোভাবেই শুভ গ্রহ নয়। শুক্র এই লগ্নের পক্ষে চতুর্থ এবং একাদশপতি, মাঝারি প্রকৃতির শুভ। ফলে সপ্তম ভাবে অবস্থানকারী গ্রহদের নিরিখে আমরা কিন্তু সপ্তম ভাবের শুভত্ব বিশেষ কিছু পেলাম না। এবার আমরা দেখব সপ্তম ভাবে দৃষ্টিকারক গ্রহ। একমাত্র কেতুর যদি প্রভাব আমরা ধরি, সেক্ষেত্রে কেতু সপ্তম ভাবের উপরে প্রভাব বিস্তার করছে। ফলে সপ্তম ভাবটি কিন্তু আলটিমেটলি বিশাল কিছু শুভত্ব লাভ করতে পারল না। এবার আমরা দেখব একাদশ ভাব। একাদশ ভাবের অধিপতি গ্রহ শুক্র সপ্তমে থেকে অবস্থান করেছে, কিন্তু বক্রী এবং রাহু দ্বারা পীড়িত বিশেষভাবে। ফলে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, শুক্র গ্রহটি কিন্তু অত্যন্ত সংবেদনশীল গ্রহ। অতি সহজেই সামান্য পরিপীড়িত হলেও শুক্র কিন্তু বাজে রেজাল্ট দিয়ে থাকে। অর্থাৎ জাতকের জন্মছক এবং জাতকের জীবনধারাকে বিশেষভাবে পীড়িত করে এই শুক্র। একাদশ ভাবের উপর দৃষ্টিকারক গ্রহ হিসেবে আমরা পাচ্ছি মঙ্গলকে। মঙ্গলের এই একাদশ ভাবের উপর দৃষ্টি কিন্তু জাতকের বিবাহিত জীবনের পক্ষে কিছুটা শুভ। তাহলে
আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি জাতকের বিবাহিত জীবন কিন্তু বিশেষ শুভ বা সুফলদায়ক হওয়ার জায়গাটা নেই। এই অবস্থাতেই যদি জাতকের বিবাহিত জীবনের যে ক্ষেত্রগুলো, সপ্তম ভাব, লগ্ন, এর উপরে বৃহস্পতি, শনি এদের দৃষ্টি থাকতো, সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনটি বেশ সুখময় বা শুভ ফলদায়ক হতো, কিন্তু সেরকম এই জন্মছকে নেই। এইবার আমরা আসি জাতকের বিবাহের সময়ে। প্রথমে আমাদের দেখতে হবে যে সপ্তম ভাবে অবস্থানকারী গ্রহ এবং সপ্তম পতির সাথে অবস্থানকারী গ্রহ এদের অবস্থা। সাধারণভাবে বুধ, শুক্র, রাহু এরা অল্প বয়সে বিবাহ দেয়। চন্দ্র, মঙ্গল এরা সাধারণত অল্প বয়সে বিবাহ দেয়, এবং শনি, কেতু, বৃহস্পতি এরা একটু বেশি বয়সে বিবাহ দেয়। তো এই ক্ষেত্রে সপ্তম ভাবে অবস্থানকারী গ্রহ রাহু, বুধ এবং শুক্র। রাহু, বুধ এবং শুক্র সপ্তমভাবে অবস্থান করায় জাতকের বিবাহের সময় বা জাতকের বিবাহের যে বয়স, এটা কিন্তু বিশেষ বেশি বয়সে হবে না। 26, 27, 25 থেকে 30-এর মধ্যেই এই জাতকের বিয়ে হওয়ার সম্ভাবনা বর্তমান। জাতকের যে দশা আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে বিবাহের পক্ষে দশাগুলি হলো শুক্রের মহাদশা। শুক্রের মহাদশায় রবি ষষ্ঠে অবস্থিত, বিবাহের সম্ভাবনা কম। চন্দ্র নবমে অবস্থিত, সেক্ষেত্রেও কম। শুক্র মঙ্গলের এই যোগ, শুক্র সপ্তমে এবং মঙ্গল অবস্থিত পঞ্চমে। এই শুক্র মঙ্গলের সময় জাতকের প্রেম হবার সম্ভাবনা কিন্তু বর্তমান। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, রাহু শুক্রের যোগ বা পঞ্চম ভাব সপ্তম ভাবের যোগ, এই ধরনের কোনো যোগ সৃষ্টি না হলে কিন্তু প্রেম হয় না। পরবর্তী কোনো এক ক্লাসে আমরা প্রেম সংক্রান্ত আলোচনা করব। বর্তমানে পঞ্চমে শুক্র এবং সপ্তমে, পঞ্চমে মঙ্গল এবং সপ্তমে শুক্র অবস্থান করায় শুক্র মঙ্গলের দশায় প্রেমের একটি সম্ভাবনা কিন্তু বর্তমান। বিবাহের ক্ষেত্রে শুক্র এবং রাহুর দশা, এটি কিন্তু জাতকের পক্ষে বিবাহ সম্পন্ন হবার জন্য যথেষ্টই অ্যাক্টিভ যোগ। শুক্রের দশায় রাহুর অন্তর্দশা, এবং বাস্তবিকভাবেই প্রকৃতিগতভাবে শুক্রের দশায় রাহুর অন্তর্দশায় জাতকের বিয়ে হয়েছে। এই ক্ষেত্রে আরও কয়েকটি জিনিস দেখতে হবে। আমরা এখান থেকে আরও কয়েকটি জিনিস বার করতে পারি। প্রথমত, জাতকের সপ্তমভাবে রাহু, শুক্র এবং বুধ অবস্থিত। বুধ, শুক্র এরা দ্রুতগামী গ্রহ, এবং বুধকে আমরা বালক গ্রহ হিসেবে জানি বা মানি। বুধ বালক গ্রহ হবার কারণে এবং সপ্তমভাবে কতগুলি ফাস্ট মুভিং প্ল্যানেট এবং রাহু অকস্মাৎ ঘটনার কারক গ্রহ হিসেবে থাকায় জাতকের বিয়ে কিন্তু বেশ হঠাৎ করে ঠিকঠাক হওয়ার পরে অল্প দিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে। বুধ যেহেতু সপ্তমভাবে অবস্থিত, এর কারণে জাতকের বিবাহ সম্পন্ন হওয়া উচিত তুলনামূলকভাবে অল্প বয়সী কোনো মহিলার সাথে। এইবার আমরা বিচার করব জাতকের যে পত্নী, অর্থাৎ আমাদের বিচার্য জাতক রামবাবু, তার যে পত্নী, তার চরিত্র, স্বভাব এবং বাহ্যিক গঠন কেমন হবে। তার বাহ্যিক গঠনের ক্ষেত্রে লগ্নটি হলো মকর, লগ্নের অধিপতি শনি, সে রবি যুক্ত হয়ে রয়েছে এবং তার উপরে রাহুর প্রভাব রয়েছে। ফলে এই জাতিকা দেখতে মোটামুটি ভালো হলেও, এবং একই সঙ্গে সপ্তমভাবে বুধ, রাহু এবং শুক্র অবস্থিত হওয়ায় জাতিকা মোটামুটি দেখতে ভালো হলেও জাতিকার গায়ের রং কিন্তু কালো হবারই কথা। জাতিকার মধ্যে সৌন্দর্য প্রেম, সৌন্দর্য সংক্রান্ত, সংসার সংক্রান্ত, বাহ্যিক পরিবেশ সংক্রান্ত অতৃপ্তি থাকা উচিত। কারণ জাতকের সপ্তমভাবে রাহু এবং শুক্র বসে থেকে এই অতৃপ্তি সৃষ্টি করবে। এইবার জাতিকার মূল যে জিনিসটাতে আমরা আসব, সেটি হলো জাতিকার চরিত্র। এই ক্ষেত্রে রাহু এবং শুক্র
যুক্ত হওয়া এবং জাতকের লগ্নে অর্থাৎ জাতকের যে স্ত্রী তার ক্ষেত্রে সপ্তমে জাতকের স্ত্রীর সপ্তমে কেতু অবস্থান করায় জাতিকার বা আমাদের যে বিচার্য জাতক তার চরিত্রে কিছুটা সন্দেহ বাতিগ্রস্ততা আসবে। এবং সন্দেহ বাতিগ্রস্ততার কারণ কিন্তু এই সপ্তম ভাবে শুক্র রাহুর অবস্থান, অর্থাৎ এই যে জাতকের স্ত্রী হবে তার কিন্তু চারিত্রিক কিছু সমস্যা থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। এই সম্ভাবনা থাকতো না যদি সপ্তম ভাবের উপর বৃহস্পতি বা শনির কোনো শুভ প্রভাব থাকতো। এই ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি শনির উপর বৃহস্পতির দৃষ্টি বর্তমান। বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবাধিপতির উপর বর্তমান থাকার কারণে জাতিকার চরিত্র বা জাতকের স্ত্রীর চরিত্রের যে সমস্যা তা কিছুটা প্রশমিত হলেও এক্ষেত্রে সপ্তমভাবে রাহুর যে অবস্থান তা কিন্তু কিছু না কিছু চারিত্রিক দুর্বলতা বা সমস্যা অবশ্যই এনে দেবে। এবং এই যতটুকু চারিত্রিক সমস্যা আসবে এই জাতক তার স্ত্রীর চারিত্রিক সমস্যা নিয়ে সেটাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে। কেননা এর আগের ক্লাসে আমরা দেখেছি যে সপ্তমভাবে রাহু এবং কেতু যদি প্রভাব থাকে তবে এরা তুচ্ছ সামাজিক সাংসারিক ঝামেলা যেটার গুরুত্ব খুবই কম সেটাকে অনেক বড় করে তোলে, সেটাকে অনেক জটিলতার পথে এগিয়ে নিয়ে যায়। ফলে এই জাতকের সাংসারিক জীবন কিন্তু অনেকটাই বিষময় হয়ে যাবে। এইবার আমরা আলোচনা করব এই জাতকের জন্মছকে সেপারেশনের সমস্যা আছে কি না। সেপারেশন দু ধরনের হতে পারে। একটি হলো জাতকের স্ত্রী এর মৃত্যুর পরে সেপারেশন, আরেকটি হতে পারে আইনত সেপারেশন বা বিচ্ছেদ। এই ক্ষেত্রে জাতকের লগ্নের ষষ্ঠে শনি অবস্থিত, অর্থাৎ সপ্তমপতি ষষ্ঠে অবস্থিত, সপ্তমে রাহু বুধ শুক্র, সপ্তম পতির সাথে যুক্ত গ্রহ হল রবি, সপ্তমের পতির উপর দৃষ্টিকারক গ্রহ হল ষষ্ঠপতি বৃহস্পতি যে কিনা বক্রী এবং দ্বাদশে অবস্থিত। এই পরিস্থিতিতে জাতকের সপ্তমের ষষ্ঠ ভাবটি কিন্তু বেশ শক্তিশালী হয়ে উঠেছে। সপ্তমের ষষ্ঠ ভাব অর্থাৎ দ্বাদশ ভাবের অধিপতির লগ্নের উপর দৃষ্টি, ষষ্ঠপতির দ্বাদশে বক্রী হয়ে অবস্থান, ষষ্ঠপতি বৃহস্পতির রাহুর নক্ষত্রে অবস্থান, এই সমস্ত কারণে জাতকের দ্বাদশ ভাব অর্থাৎ সপ্তমের ষষ্ঠ ভাব এটি কিন্তু কিছুটা শক্তিপ্রাপ্ত হয়েছে। একই সাথে দ্বাদশ ভাবের অধিপতি বুধ সে সপ্তমভাবে অবস্থান করে লগ্নকে দৃষ্টি দিচ্ছে। ফলে এই জাতকের ক্ষেত্রে স্ত্রী বেঁচে থাকা অবস্থায় আইনত বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই সম্ভাবনা হ্রাস পেত যদি সপ্তম ভাবটির উপর বৃহস্পতি বা শনির দৃষ্টি থাকত। সমস্যা থাকলেও সেক্ষেত্রে সেপারেশন বা বিচ্ছেদের সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যেত। এরপরে আমরা আলোচনা করব এই জাতকের দ্বিতীয় বিবাহের সম্ভাবনা আছে কি না। দ্বিতীয় বিবাহ দু ধরনের হয়। প্রথমটি হলো স্ত্রীর বেঁচে থাকা অবস্থায়, প্রথম স্ত্রী এর বা বর্তমান স্ত্রীর বেঁচে থাকা অবস্থায় আইনত সেপারেশনের মাধ্যমে বিবাহ, যেটিকে আমরা সপ্তমের ষষ্ঠ অর্থাৎ সপ্তম ভাব বিবাহ সংক্রান্ত মামলা মোকদ্দমা শত্রুতা বিচ্ছেদ ইত্যাদি নিয়ে বিচার করব, অর্থাৎ দ্বাদশ ভাব। আর আরেক রকম দ্বিতীয় বিবাহ হতে পারে, সেটি হলো এই বর্তমান স্ত্রীর মৃত্যুর পরে আরেকটি বিবাহ। সেই ক্ষেত্রে কিন্তু সপ্তমের অষ্টম অর্থাৎ দ্বিতীয় ভাবটি থেকে, জাতকের দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করব যে এই জাতকের দ্বিতীয় বিবাহের সম্ভাবনা বর্তমান কিনা। এক্ষেত্রে দ্বিতীয়পতি রবি এবং দ্বাদশপতি হল বুধ।
দ্বাদশপতি বুধ এক্ষেত্রে শুক্রযুক্ত, রাহুযুক্ত এবং দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান। ফলে দ্বাদশ ভাবটি কিন্তু জাতকের পক্ষে বেশ শক্তিশালী এবং এফেক্টিভ। তুলনামূলকভাবে যদি দ্বিতীয় ভাবটি আমরা আলোচনা করি, দ্বিতীয় ভাবের অধিপতি রবি, সে ষষ্ঠে অবস্থিত এবং তার সঙ্গে যুক্ত হয়েছে শনি। রবি শনি উভয়ই বিবাহের পক্ষে বাধার কারক গ্রহ। রবি তার নিজস্ব তেজের দরুন জাতকের মধ্যে বা জাতকের যে কোনো জাতকের ব্যক্তিত্বের মধ্যে এমন একটি ভাব সৃষ্টি করে যার জন্য জাতক তার নিজস্ব পরিসরের বাইরে থেকে কাউকে নিজের কাছে আসতে দেয় না। এবং শনি ত্যাগ, সন্ন্যাস, কষ্ট, পরিশ্রম, বিচ্ছেদ, একাকিত্ব ইত্যাদির কারক গ্রহ। ফলে দ্বিতীয় ভাবের দ্বারা কিন্তু বিবাহের পক্ষে বা সংসারের পক্ষে পজিটিভ কিছু আসছে না, বরঞ্চ দ্বাদশ ভাব নিয়ে যদি আমরা বিচার করি, দ্বাদশ ভাবের অধিপতি বুধ, সে শুক্রযুক্ত, রাহুযুক্ত। ফলে এই কামনা, বাসনা এইগুলি দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক পাওয়া যাচ্ছে। এবং দ্বাদশ ভাবে বৃহস্পতি অবস্থান করেছে, দ্বাদশ ভাবে বৃহস্পতি অবস্থান করে সপ্তম ভাবপতির ওপর দৃষ্টি দিচ্ছে। তো এই ক্ষেত্রে বৃহস্পতির অবস্থানের দরুন দ্বাদশ ভাবের দ্বারা জাতকের সুখ লাভের একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতি এক্ষেত্রে নবমপতিও বটে এবং বৃহস্পতি রাহুর নক্ষত্রে, রাহু এই লগ্নের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ মঙ্গলের নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থিত। এই পরিস্থিতিতে ষষ্ঠ ভাবটি মানে দ্বাদশের সপ্তমের ষষ্ঠ ভাব অর্থাৎ দ্বাদশ ভাবটি জাতকের পক্ষে কিন্তু শুভ। এই পরিস্থিতিতে আমরা বলতে পারি জাতকের কিন্তু দ্বিতীয় বিবাহের সম্ভাবনা বর্তমান এবং দ্বিতীয় বিবাহের সম্ভাবনার ক্ষেত্রে এই শুক্র এবং বৃহস্পতির যে দশা অর্থাৎ 10-12-2016 থেকে 10-8-2019 এই সময়টি কিন্তু দ্বিতীয় বিবাহের পক্ষে যথেষ্ট উপযোগী। এবং যেটি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে জাতকের কিন্তু তুলনামূলকভাবে প্রথম বিবাহ অপেক্ষা সুখী হওয়ার সম্ভাবনা বেশি বর্তমান। আজকের মতো এই আমাদের ক্লাস। আমি শান্তনু শাস্ত্রী, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার জানাই। যদি আপনারা জ্যোতিষশাস্ত্র শিখতে আগ্রহী হন সেই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইনে এবং অফলাইনে, অর্থাৎ ক্লাসরুমে এবং অনলাইনের মাধ্যমে আপনারা জ্যোতিষশাস্ত্র শিখতে পারেন। জ্যোতিষশাস্ত্র শিখবার পরে আপনারা ঋষিবাণী ইনস্টিটিউটের থেকে রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্টিফিকেট পাবেন। আর যদি কেউ আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান সেক্ষেত্রেও এই নাম্বারে বা জিমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ফিরে আসব পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রতারিত হবেন না।